শুভ সকাল, সবাইকে স্বাগত আমাদের এই আড্ডা ঘর সকাল বেলার রোদ্দুরে। আমরা আছি বাংলা ভিশন স্টুডিওতে এবং সেখান থেকেই আপনাদের সাথে আজ আমাদের এই আড্ডার যোগসূত্র। আজকে এমন একজন মানুষের সাথে আড্ডা দেব যিনি শিল্প মাধ্যমে কাজ করেন এবং তার মাধ্যম এত বহুবিধ যে মাঝে মধ্যে ভাবি যে তিনি আসলে কোনটা, এক মানুষ কি করে এতগুলো মাধ্যমে প্রকাশিত হতে পারে। প্রথমত তাকে আমরা চিনি অভিনেত্রী হিসেবে, তারপরে চিনলাম মডেল হিসেবে, তারপরে চিনলাম চিত্রনাট্য লেখক হিসেবে, তারপরে চিনলাম ছবি আঁকায়, তারপরে চিনলাম প্রচ্ছদ আঁকায়, তারপরে চিনলাম গল্প লেখায়, তারপরে চিনলাম সিনেমার পোস্টার আঁকায় এবং আরও বিস্ময়ের সাথে চিনলাম যে তিনি বিশ্বের বিভিন্ন দেশে ছবি এঁকে বেড়াচ্ছেন, ছবির এক্সিবিশন করছেন এবং বহুল প্রশংসা পাচ্ছেন। একসাথে এতগুলো কাজ কেমন করে করে মানুষ, সেই প্রশ্নই আজ জিজ্ঞেস করব এবং সেই মানুষটার সাথে আজ কথা বলবো। আমাদের সবার প্রিয়, আমাদের খুব আপনজন, প্রিয়মুখ বিপাশা হায়াত। ধন্যবাদ বলবো, কিন্তু তার পেছনে বলবো যে আসলে আমি এত গুণের অধিকারিণী মোটেই নই। তাই কি? মানে আমি যেটা বললাম এর মধ্যে কোনটা করেন নাই? করেছি কিন্তু সো আমি যদি বলি যে এতগুলো মাধ্যম, তাই না, এতগুলো মাধ্যমের মধ্যে দিয়ে কেন মানে যাচ্ছে, মানে আপনি যদি শুধু অভিনেত্রী থাকতেন কিংবা শুধু ছবি আঁকতেন কিংবা যদি শুধু চিত্রনাট্য লিখতেন, যেটাই লিখতেন, আপনি যে কটা কাজই করেছেন সবগুলিতে আপনি একেবারে কি বলবো অ্যাওয়ার্ডেড, তাই না? মানে যে ভালো কাজ যে করেছেন তার এটা হচ্ছে পুরস্কার, যে পুরস্কার বলে দেয় যে হ্যাঁ ভালো কাজ হচ্ছে। এতগুলো মাধ্যম দিয়ে কেন যাচ্ছেন? আমার মনে হয় যে এই মুহূর্তে যেটা ভাবছি, প্রত্যেকটি মাধ্যমের কিছু বৈশিষ্ট্য আছে। কবি যা কবিতায় প্রকাশ করেন সেটি আসলে ছবিতে করতে পারেন না বলেই কবিতা লেখেন। যিনি ছবিতে প্রকাশ করেন সেটি আসলে কবিতায় প্রকাশ করা সম্ভব নয়, বা নাটকে প্রকাশ করা সম্ভব নয়, বা নৃত্যকলায় প্রকাশ করা সম্ভব নয় বলেই তিনি ছবি আঁকেন। সুতরাং প্রকাশের মাধ্যমই হচ্ছে আসলে শিল্পকলা। এবং সেইভাবে যদি আমি ভাবি, থিয়েটার করা এটি একটি বড় ব্যাপার একজন মানুষের জীবনে। সেখান থেকে একটি মানুষের যে বোধ জন্ম হয় ভেতরে, সেটি সমাজকে দেখার দৃষ্টিভঙ্গি, মানুষকে দেখার দৃষ্টিভঙ্গি। অভিনেতা হিসেবে যখন একজন মানুষ বেড়ে ওঠেন তার চর্চার মাধ্যমে, তখন কিন্তু আমাদের মূল কাজটি হয় অবজারভেশন। এবং এই যে সমাজের বিভিন্ন স্তরের মানুষের দিকে দৃষ্টি দেয়া এবং সেইভাবে নিজের চরিত্রকে তৈরি করা, এবং সেই একটি চরিত্র মানে কিন্তু আমি এখন যেভাবে দেখি একটি সাফারিংয়ের ভেতর দিয়ে যাওয়া। একটি চরিত্র তখনই নাটকে আসে যখন তার কিছু বাধা বিপত্তি তাকে পেরিয়ে যেতে হয় বা তার সামনে আসে, তাকে ফাইট করতে হয়। সুতরাং একটা সাফারিংয়ের মধ্যে দিয়ে যেতে হয়। এবং এটি আসলে আমাকে, আমার মনে হয় যে অন্যান্য মাধ্যমগুলোর প্রতি আকৃষ্ট করেছে। যেমন লেখার বিষয়, হয়তো আমি অভিনেত্রী হিসেবে আমি একটি মানুষের যে দুর্দশাটা আমি দেখছি, অনুভব করছি, সেটি হয়তো একসময় আমার মনে হয়েছে যে আচ্ছা, আমি লেখার মাধ্যমে হয়তো আমি আমার মতো করে যদি একটু বলতে চাই, এবং বলার সেই আগ্রহটা তৈরি হয়েছে, বলার সেই তাগিদটা তৈরি হয়েছিল বলেই আমি হয়তো লিখতে বসেছিলাম। আবার ছবি আঁকাটা একেবারেই মনোজগতের যে ইমোশনাল, যে এক ধরনের কেমিস্ট্রি বলতে পারি, বা সেইখানে যে রসায়নটা হচ্ছে সারাক্ষণ নানান রকম ইমোশনের ভেতরে, সেটির একটা বহিঃপ্রকাশ। আমি একটা উদ্ভট প্রশ্ন করি, একেবারে উদ্ভট, এতদিন পরে সেই প্রশ্ন করবার কোনো মানে হয় না, বাট তারপর আমি জানতে চাই, ছবি আঁকেন কেন? ছবি আঁকি আসলে, এখন আমি বলি যে আমি আসলে আঁকি না, আমি ছবিতে আসলে নিজের অস্তিত্বের কারণ খুঁজি। অস্তিত্বের কারণ? হ্যাঁ, আমি এই যে পৃথিবীতে আমি জন্মগ্রহণ করেছি, আমি মনে করি প্রতিটি আত্মা যারা পৃথিবীতে আছে বা আসবে বা এসেছিল, তারা কোনো একটি বিশেষ কারণেই তাদের অস্তিত্বের জন্ম হয়েছে, হ্যাঁ, উদ্ভব হয়েছে। এবং সেটির আসলে আমার অস্তিত্বের এই যে মূল উদ্ঘাটন বা আমার সোল সার্চিং প্রসেস আমার
কাজ। কিন্তু মানে সোল সার্চিং ব্যাপারটা এটা এটা ফিলোসফারের ব্যাপার না, এটা তো যারা ফিলোসফার তারা সোল সার্চ করেন। আমার মনে হয় যে আপনার সাথে আমি মানে এর মধ্যে আলাপ করছিলাম একদিন যে এই যে সোল সার্চিং প্রসেস, এটা আসলে এটা আমি মনে করি যে আমি আমার কর্মের ভেতর দিয়ে আসলে আমার জন্মের যদি বলি কারণ বা অস্তিত্বের অর্থপূর্ণতা, সেটির আসলে আমি সেটি উদ্ঘাটন করতে চাই যে আমি কতখানি অর্থপূর্ণভাবে আসলে আমার অস্তিত্বের মর্যাদা করতে পারছি। কারণ আমি মনে করি প্রতিটি জীবন কিন্তু খুব মূল্যবান, প্রতিটি জীবনের সময় আসলে অনেক মূল্যবান। সুতরাং সেই সময়টিকে আমি আসলে কিভাবে দেখছি এবং আমি আসলে কে। হ্যাঁ, এটা অবশ্যই এটা বিশাল একটা দার্শনিক প্রশ্ন, এবং প্রথমত দর্শনের প্রথম কথাই হচ্ছে যে কেন আমি এখানে এবং আমি কে। সেই হিসেবে আমি বলবো সেই শিল্পকলাই আসলে পৃথিবীতে টিকে থেকেছে, সেই সাহিত্যই টিকে আছে যা আসলে কিছু দার্শনিক বোধের জন্ম দিয়েছে পৃথিবীর সমস্ত মানুষের মনে, একেবারে দেশ কাল নির্বিশেষে। তাহলে শিল্পী কি একজন একই সাথে ফিলোসফার, বা তিনি ফিলোসফার বলেই কি শিল্পী? আমার মনে হয় যে শিল্পকলার যে প্রসেসটা, সেটা আপনি যে কোনো ক্ষেত্র আপনি বলতে পারেন, নাটক, চলচ্চিত্র বা নৃত্যকলা অথবা সঙ্গীত, হ্যাঁ, যেসব মাধ্যম আছে। এবং তবে আমি এখানে বলবো যে শুদ্ধতম শিল্পচর্চার বিষয়টি হতে হবে এটিতে। এখানে ঠিক অ্যামেচারিশ যে অ্যাটিটিউড সেটা বা কমার্শিয়াল অ্যাটিটিউড যদি হয়, সেইটি আসলে সেখানে আসলে আমার মনে হয় যে দার্শনিকতাটা থাকবে না। কিন্তু আমার মনে হয় যে আসলে এই শুদ্ধ শিল্পচর্চা, আপনি একজন শ্রোতাও হতে পারেন, সেটিও কিন্তু শিল্পচর্চা বলে আমি মনে করি। হ্যাঁ, একজন দর্শক হতে পারেন, সেটিও আপনাকে কিন্তু অনেক বেশি, আমি বলবো যে ফিলোসফিক্যালি আপনাকে আপগ্রেড করবে, আপনাকে নতুন বোধের জন্ম দেবে। একটি নাটকও, একটি ভালো নাটক থেকেও আমরা কিন্তু অনেক বেশি ফিলোসফিক্যালি বলেন বা সোশ্যালি আমরা কিন্তু কোন একটা বোধের দিকে কিন্তু উপনীত হই। যে তার মানে কি ধরেন যে যদি বলি যে প্রকৃত মানে শিল্পীর মানে সরি ইন্টারাপ্ট, মানে শিল্পীর যে দার্শনিক হতে হবে তা নয়, কিন্তু শিল্পচর্চার মাধ্যমে সে অনেক দর্শন বোধ তার ভেতরে আমার মনে হয় জন্মায়। সেটা তার নিজস্ব হতে পারে, আপনার জন্য আমার দর্শন ভুল হতে পারে, বা এরকম হতেই পারে। হ্যাঁ, কিন্তু দর্শনের জায়গাটাতে তো আমরা ভাবি যে আসলে এটা ইউনিভার্সাল ট্রুথ। তো তাহলে মানে কি যে প্রকৃত শিল্প বা শুদ্ধ শিল্প যারা চর্চা করেন তারা আসলে ভিতরে ভিতরে ফিলোসফার? আসলে এটা আমার মতটাই আমি প্রকাশ করতে পারি, পৃথিবীর মানুষের মত আমি বলতে পারবো না। কিন্তু শুদ্ধ শিল্প আমি যতটুকু আমি শুনেছি, দেখেছি, মানে এক্সপিরিয়েন্স করেছি, আমার ইন্দ্রিয়, আমরা কিন্তু শিল্প কিভাবে এক্সপিরিয়েন্স করি আমাদের নানান ইন্দ্রিয়ের মাধ্যমে। সুতরাং আমি যতটুকু এক্সপিরিয়েন্স করেছি আমার মনে হয়েছে যে তারা অসাধারণ, এবং তারা সে কারণেই অসাধারণ যে দর্শনটা তারা প্রকাশ করতে পারেন। আপনি দেখবেন যে একজন শুদ্ধ সঙ্গীত শিল্পী যিনি ক্লাসিক্যাল মিউজিক করেন, তার মিউজিকের ভেতরে এমন কিছু লাইনস আছে, কিছু পংক্তি আছে, কিছু কাজ আছে যে তখন আপনি দেখবেন যে তাকে আপনার মানে ধরনের মানুষ হিসেবে আপনি তাকে দেখতে পারবেন না, তাকে মনে হবে যে সে মহামানব বা সে একটা অশরীরী, মানে এটা কোনো মানুষের পক্ষে করা সম্ভব না। এবং এই ট্রান্সফরমেশনটা কিন্তু আসলে আমার মনে হয় যে একটা দর্শনই আসলে হয়তো মানুষকে সেই জায়গায় পৌঁছাতে পারে। তার মানে হচ্ছে যে যত বড় শিল্পী তিনি তত বড় ফিলোসফার, এবং তার ফিলোসফি দর্শন যদি অনেক গভীর থাকে তাহলে তিনি শিল্পী হিসেবে বহুদিন বেঁচে থাকেন। হ্যাঁ, এবং সেই শিল্পকলার ভেতর দিয়ে উনি কিন্তু মানুষের কাছে সেই দর্শনটা খুব এন্টারটেইনমেন্টের মাধ্যমে আসলে পৌঁছে দেন। যেমন ভ্যান গগ এর কথা যদি বলি, বিটোভেনের কথা বলি, ওস্তাদ বড়েগালামলের কথা বলি, কবি কাজী নজরুল ইসলাম, রবীন্দ্রনাথ ঠাকুর, কে ফিলোসফার না? তারা বিশাল বড় ফিলোসফার বলেই এতগুলো মাধ্যমে কাজ করেছেন, এবং তাদের ফিলোসফির শক্তিটা তো প্রবল যে তারা এখন কাল উত্তীর্ণ। এবং এখানে মনে হয় যে আরেকটি বিষয় খুব ইম্পর্ট্যান্ট আমার মনে হয়, যে এটা আমার নিজস্ব ব্যক্তিগত ধারণা এবং আমি হয়তো নিজেও এটা থেকে বেরোতে পারিনি, সেটা হচ্ছে আমিত্ব থেকে বেরিয়ে আসা। আমার এবং আমি, এই দুটা শব্দ থেকে যদি বেরিয়ে আসা যায়, এটা তো ফিলোসফির একটা বিশাল বড় কথা, যে তুমি তোমার আমিত্বকে ভুলো। হ্যাঁ, এবং এটা আসলে খুব কঠিন, কিন্তু আমার মনে হয় যে সেই মানুষগুলোর, আপনি যে নামগুলো বললেন,
আপনি দেখবেন যে আসলে রবীন্দ্রনাথ যদি মানে বলেও থাকেন যে কে বসি পড়িছু আমার কবিতাখানি, হ্যাঁ আজ হতে 100 বর্ষ পরে, তারপরেও আমি বলবো যে এটি আসলে শুধু তিনি নিজের কথা বলেননি, প্রতিটি মানুষের কাছেই কিন্তু এক ধরনের প্রশ্ন যে আজ থেকে 100 বছর পর কি আমি টিকে থাকবো, বা কিভাবে আমি কোথায়, হ্যাঁ, এবং আমি কোথায় মিশে আছি। খুবই কঠিন বিষয় নিয়ে কথা বলছি, কিন্তু বাট ভেরি ইন্টারেস্টিং, মানে যারা বুঝতে পারবেন তারা বুঝবেন যে বিষয়টা খুব ইন্টারেস্টিং। আসলে আজকের এই আলোচনার সূত্রপাতটা করলাম তার একটা বড় কারণ হচ্ছে যে বাংলাদেশের শিল্পকলা একাডেমিতে দ্বিবার্ষিক চারুকলা উৎসব চলছে এবং সেখানে সারা এশিয়ান চারুকলা উৎসব চলছে, এবং এই উৎসবে সারা বিশ্ব থেকে বিভিন্ন নামি দামি শিল্পীর এসছেন, তাদের কাজ সেখানে প্রদর্শিত হচ্ছে। আমার সৌভাগ্য হয়েছিল যাবার এবারও, এবং অনেকের কাজ দেখেছি এবং কাজগুলো দেখে মুগ্ধ হয়েছি। এত বৈচিত্র্যময় কাজ, এত সুন্দর এক্সপ্রেশনস। আমি শিল্পী বোদ্ধা না, শিল্প বোদ্ধা না বা আর্ট বোদ্ধা না, একজন সাধারণ দর্শকের চোখ দিয়ে দেখেছি যে ভালো লাগছে, ফিলিং গুড। এর কম্বিনেশনস, কালার, যা বলতে চেয়েছেন, যা আঁকা হয়েছে, সব কিছু মিলিয়ে ভালো লাগছে। এবং এবারেটা আমার কাছে মনে হচ্ছে বেশ অনন্য অনেক দিক থেকে। তার এটা নিয়ে একটু শুনতে চাই যে আপনি নিজেও সেই জায়গার একজন, এটির একজন অন্যতম অংশীদার। আপনার চোখে এবারের দ্বিবার্ষিক এশিয়ান চারুকলা উৎসব এটি আসলে বাংলাদেশের মানুষের জন্য অনেক বড় প্রাপ্তি বলে আমি মনে করি, যে আমাদের মানুষ তাদের একটি ইন্টারন্যাশনাল এক্সিবিশন দেখার অভিজ্ঞতা খুব কম, এবং এটি 1 বছর অন্তর অন্তর এটা হয়, মানে 1 বছর গ্যাপে এশিয়ান বিয়েনালে হয়ে থাকে। এবং এখানে আসলেই শুধুমাত্র বাইরের শিল্পীরা না, আমাদের দেশের শিল্পীরাও যখন কাজ করেন, এশিয়ান মানেই হচ্ছে একটা চ্যালেঞ্জ এবং এক্সপেরিমেন্টের একটা জায়গা। চ্যালেঞ্জ কিন্তু নিজের সাথে, আমি মনে করি যে সবাই মনে করে এশিয়ানের জন্য সবাই কিন্তু বাংলাদেশে যারা কাজ করেন এবং কম্পিটিশনে যারা থাকেন, এখানে দুটা ভাগ আছে, একটা কম্পিটিশনের একটা এরিয়া, আরেকটি হচ্ছে যে যারা সিলেক্টেড আর্টিস্ট, যারা ইনভাইটেড আর্টিস্ট, নট সিলেক্টেড, যারা এখানে কম্পিটিশনে আছেন তারাই আসলে সিলেকশনের মাধ্যমে সিলেক্টেড হন। আরেকটি হচ্ছে ইনভাইটেড আর্টিস্ট, যারা আমাদের টিচাররা আছেন সেখানে এবং যারা প্রথিতযশা শিল্পী, বাংলাদেশের সিনিয়র শিল্পী। তো আমার মনে হয় যে আমরা যারা মানে পার্টিসিপেট করছি সিলেকশনের জন্য বা এখানে কাজ দেবার জন্য, এটি আসলে আমাদের জন্য খুবই ইন্টারেস্টিং একটা প্ল্যাটফর্ম, যেখানে আসলে নিজেকে ভেঙে চুরে দেখা বা নিজের বোধটাকে সামনে নিয়ে আসার যে একটা প্রক্রিয়া, আমি মনে করি যেটা আমার জন্য একটা ভীষণ ইন্টারেস্টিং অভিজ্ঞতা হয়, যে আমি যা ভাবি তা কতখানি আসলে মূর্ত হয়ে উঠতে পারে এবং সেটি আসলেই কমিউনিকেটিং হয় কিনা, কথা বলে কিনা, ডায়ালগ তৈরি করে কিনা, সেটি আমার সাথে হতে পারে এবং যে দর্শক তার সাথে হতে পারে, সেই জায়গাটাতে পৌঁছচ্ছে কিনা। এবং আমার মতন যারা এখানে পার্টিসিপেট করেছে দেশ থেকে, দেশের বাইরে থেকে, সবারই কিন্তু একটা ভীষণ রকম উত্তেজনা কাজ করে এবং সেটি খুবই পজিটিভ আমি বলবো। এবং সেটি আসলে আমি মনে করি যে এই অনুষ্ঠানটি তখনই আরও অনেক বেশি সার্থক হবে যখন আমরা সাধারণ মানুষের কাছে এই তথ্যটি পৌঁছে দিতে পারবো যেখানে কি হচ্ছে। ট্রু, ট্রু, ভেরি ট্রু। এবং আমার কাছে যেটা মনে হয়েছে যে 1 মাস ব্যাপী এই উৎসব এবং প্রচুর দর্শক আসছেন দেখবার জন্যে, এবং এই 1 মাস ধরে সবার কাছে নিজের একটা কাজ তুলে ধরতে পারা, দর্শকের প্রতিক্রিয়া জানতে পারা, এটাও কিন্তু একটা অনেক বড় ব্যাপার। সাধারণত এক্সিবিশন 5 দিন 7 দিন হয়, কিন্তু 1 মাস ব্যাপী সুযোগ খুব একটা বেশি পাওয়া যায় না। এখানে সেটা একটা অনন্য সুযোগ। এবারের গতবার 2016তেও আপনার ইনস্টলেশন ছিল। হ্যাঁ, তখন আমার একটা ছিল আসলে রিলিফ অ্যান্ড পেইন্টিং, আমার একটা কাজ ছিল যেটা কার্ডবোর্ডের উপরে, রাইট। এবং গতবার 2016 আপনার ওই কাজের জন্য আপনি অনন্য সম্মান পেয়েছিলেন। থ্যাংক ইউ, এটা অনারেবল মেনশন অ্যাওয়ার্ড ছিল। এবং সবচেয়ে অবাক করা ব্যাপার হচ্ছে যে 2016তে বিপাশা হায়াত অনারেবল মেনশন অ্যাওয়ার্ড জিতলেন এশিয়ান বায়নিয়ালে, এবং এটা আমরা কেউ জানি না, মানে আমি নিজেও জানতাম না আজকের আগ পর্যন্ত। তো আমার কথা হচ্ছে যে মানে বিপাশা হায়াত কাজটা করছে, তিনি জিতলেন,
এবং আমরা দেশের কেউ জানলাম না, মানে এটা কি হলো? মানে নিভৃতচারী হওয়া ভালো, কিন্তু এতটা আসলে কাজটাই আসলে প্রধান আমার কাছে। এবং আমি যখন অভিনয় করেছি তখনও আসলে মানে আমি বলতে পারি যে কখনো আসলে প্রচারের দিকে আমার খুব একটা আগ্রহ ছিল না। এই জন্য আমার মনে হচ্ছে যে প্রচারের কাজটা আমার না, প্রচারের দায়িত্ব অন্য কারো, এবং সে সমাজে তার দায়িত্ব পালন করছে নাকি এটা দেখার দায়িত্ব অনেকে আছেন। আমার কাজটা আমি করে যাব। আমি আসলে ভীষণ রকমের, আমি কি বলবো, আমি যদি বলেন যে এলিয়েনেটেড একজন মানুষ সেভাবে বলা যায়, আবার একই সাথে আমি সমাজের সব কিছুই আমাকে আক্রান্ত করে, সেটিও সত্যি। এবং সেখান থেকে আমি নাটক লিখি, যে সমাজের যে কথাটি আমি আসলে ছবিতে প্রকাশ করতে পারবো না, সেটি আমি আসলে নাটকের ভেতরে প্রকাশ করি। যেমন আমার এখনই আমার ভেতরে একটা বোধের একটা জন্ম নিয়েছে, যেটি আসলে আমি ভাবছি যেটা আমি ছবিতে আমি পারবো না। আমি ছবিতে আমি কি করি সেটা হয়তো আমি আপনাকে পরে বলতে পারবো, কিন্তু নাটকের মাধ্যমে আমি খুব সরলভাবে খুব জটিল কথা বলতে চাই, এবং সেই প্রসেসটাকে আমি এনজয় করি। আচ্ছা, এবারের যে দ্বিবার্ষিক এশিয়ান চারুকলা উৎসব হচ্ছে, সেখানেও আপনার একটা ইনস্টলেশন দেখেছি, এবং ইনস্টলেশনটা দেখতে গিয়ে এটার সামনে দাঁড়িয়ে একটা অদ্ভুত ধরনের নস্টালজিয়ায় ভুগেছে। যে মনে হয়েছে যে এখানে যে জিনিসগুলো আপনি ইনস্টল করেছেন, এই জিনিসগুলো আমারই বাসার আর পুরনো জিনিস, ব্যবহার্য জিনিস, যার সাথে আমার অনেক স্মৃতি জড়িয়ে আছে, অনেক কাজে লেগেছে। হ্যাঁ, কিন্তু এখন আর সেটা কাজে লাগছে না, কিন্তু তার প্রতি মায়াটা রয়ে গেছে। ফেলে দিয়েছি, হয়তো কিছু স্টোর রুমে আছে, বা কিছু হয়তো বিক্রি করে দিয়েছি, কিছু ফেলে দিয়েছি, কিন্তু তার প্রতি মায়াটা আছে। এ ধরনের একটা জিনিস ইনস্টলেশন দেখলাম। আপনারা কাজ করি, আপনার এই ইনস্টলেশনটার একটা ছোট্ট একটা ভিডিও আমাদের কাছে আছে, তাহলে আমাদের দর্শকদের সুবিধা হবে যে ধরেন বুঝতে যে আমরা কি নিয়ে কথা বলছি, এবং যারা এখনো জাননি দেখতে তারাও বুঝতে পারবে যে জিনিসটা কি। তো আমরা আগে ইনস্টলেশনটা একটু দেখি, আপনার কাজটা দেখি, তারপর আমি এটা সম্পর্কে আপনার ভাবনার জায়গাটা জানতে চাই, বা আপনার বোধের জায়গাটা, আপনার ফিলোসফির জায়গাটা জানতে চাই। ঠিক আছে, আমরা আগে এখন এই ইনস্টলেশনের ভিডিওটা দেখি। অনেকগুলো জিনিস দেখতে পেলাম। প্রথমত আমি আসলে কৃতজ্ঞতা জানাই বাংলা ভিশনকে এবং আপনাকে, যে আমার কাজটিকে এত
সুন্দরভাবে এখানে উপস্থাপন করার জন্য। এটা যে আমার জন্য কত বড় ব্যাপার, কত আনন্দের, এবং কি বলবো, আমি খুবই ইমোশনাল হয়ে যাচ্ছি আসলে যে অ্যাকচুয়ালি এটা থ্যাংক ইউ আমাদের সো মাচ, থ্যাংক ইউ আমাদের সো মাচ। এটা আমাদের গর্ব যে আমাদের দেশের শিল্পীরা তাদের যে কাজগুলো করছেন এবং সেগুলো এত অনন্য। আপনার এই কাজটি এরই মধ্যে আমরা কিছু যারা চিত্র সমালোচক আছেন, যারা আর্ট ক্রিটিক্স আছেন, তাদের সাথে কথা বলেছি, আলাপ করেছি, বিদেশি অর্জিত কথা বলেছি, এবং তারা সবাই মুগ্ধ। আপনার কাজটা দেখে মুগ্ধ, আমাদের অন্যান্য আরও যেসব কাজ এসছে তাদের যে ভাবনাগুলো সেগুলো দেখেও তারা মুগ্ধ যে বাংলাদেশে এত ভালো কাজ হচ্ছে এবং আন্তর্জাতিক বিশ্বে আমাদের কাজগুলোর আরও অনেক বেশি এক্সিবিট করার উচিত বলে তারা বলছিলেন যে এই কাজগুলো তোমাদের ছেলেমেয়েরা করছে, অ্যান্ড ইটস সিম্পলি সুপারব। তো যেটা এই ইনস্টলেশনের ব্যাপারে একটু আমার অনেকগুলো কোয়ারি আছে আপনার কাছে জানতে চাই। সেটা হচ্ছে যে সেই প্রথম সাইকেল, তার চাকাটা, সেই আগেকার দিনে সেই কেরোসিনের চুলাটা, ফেলে দেওয়া টর্চ, টুকরোটা, একটা ঝুড়ির টুকরো, সেই ছোটবেলার একটা পার্টস, এরকম অনেক কিছু ছোট ছোট জিনিস, ঘরের গৃহস্থালির জিনিস, যেগুলোর সাথে কোনো না কোনোভাবে আমরা জড়িয়ে আছি, সেগুলো এই ইনস্টলেশনের মধ্যে আছে। এইটা দিয়ে আপনি কি বোঝাতে চাইলেন? এই কাজটির নাম হচ্ছে এমবডিড মেমোরিজ অ্যান্ড দেয়ার শ্যাডোজ। এবং এই যে আমি আসলে স্মৃতি নিয়ে কাজ করছি অনেক বছর ধরেই। আমার ছবিতে আমি যা প্রকাশ করি সেটি আসলে স্মৃতি নিয়ে, সব কিছুই মেমোরি রিলেটেড। আমি জাস্ট ছোট করে জানতে চাই যে সবাই যখন আগামীকে দেখছে, ভবিষ্যৎ চিন্তা করছে, আপনি সেখানে কেন স্মৃতি নিয়ে কাজ করছেন? সেখানে কেন স্মৃতি আপনার জন্য ইম্পর্টেন্ট? এটা ইম্পর্টেন্ট এই জন্যই যে আমি যখন, আমার বাবা যখন লিবিয়ায় ছিলেন তখন তো আমার বয়স 7। আমি যখন লিবিয়ায় গেছি, লিবিয়াতে আমরা মানে প্রতি উইকেন্ডে আমরা চলে যেতাম মানে সিটির বাইরে, হ্যাঁ, এবং সেই সব জায়গাগুলোতে বেশিরভাগই আমরা যেতাম হচ্ছে রোমান রুইন্স আছে যেখানে। রোমানরা বহু বছর ওখানে শাসন করেছিল লিবিয়াতে, এবং সেই ধরেন 2000 বছর আগের যে ধ্বংসস্তূপ, সেখানে কিন্তু বাঙালিরা সবাই গিয়ে পিকনিক করতো। শুধু বাঙালিরা না, ফ্রেঞ্চরা, পুলিশরা, ওখানে ফ্রেঞ্চ পুলিশ ওখানে যেত। এবং আপনি রাস্তা দিয়ে যাচ্ছেন, আপনি দেখবেন যে একটা কলামের ভাঙা টুকরো পড়ে আছে, অর্ধেকটা কলাম আছে, বাকিটা পড়ে আছে। হ্যাঁ, এরকম মানে লিবিয়ার চারপাশটা ঘিরে আছে এরকম রোমান সভ্যতার নানান নিদর্শন। তো যখনই আমি কোথাও ভাঙা টুকরো দেখতাম, আমার তখনই না মনে হতো যে আচ্ছা, এটা তো বহু বছর আগের, তার মানে কোনো মানুষের সাথে এটা সম্পৃক্ততা ছিল, কোনো মানুষ এটা তৈরি করেছিল। এবং সেখানে অনেক দাগ দেখতাম, মার্কস, সেটি কালের আবর্তে কখনো হয়তো আমি পরবর্তীতেও আমি বিভিন্ন এনশিয়েন্ট সিভিলাইজেশনগুলো কিছু কিছু ভিজিট করেছি। আমি রোম বা ইজিপ্টের একটা কাজ দেখেছি, ওটা নিয়ে কথা বলবো। হ্যাঁ, গ্রিস, আমি এই অংশগুলো আমি, বা বাংলাদেশেও আপনি যদি মানে পুরনো সভ্যতার জায়গাগুলো দেখেন, যে কোনো জায়গায়, হ্যাঁ, আপনি দেখবেন অনেক মার্কস থাকে। ইভেন আপনি 10 বছর পরের একটি জিনিসকে আপনি বের করেন, দেখবেন যে অনেক দাগ পড়ে গেছে। এগুলো কিন্তু এমনি পড়ে না, এটা কোনো মানুষের টাচে, মানুষের ব্যবহারের কারণেই এগুলো হয়েছে। এবং আমার কাছে ওই মানুষগুলো একসময় মনে হতো যে এই মানুষগুলো আসলে কারা ছিল। আমি যখন টাচ করতাম, আমার প্রচুর ছবি আছে ছোটবেলার, যে আমি এরকম করে ধরে আছি পাথর, বা পাথরের উপরে বসে আছি, হ্যাঁ। এবং তখন থেকেই আসলে কিন্তু আমার ভেতরে এই এনশিয়েন্ট সিভিলাইজেশন নিয়ে এক ধরনের আগ্রহ তৈরি হয়েছিল। এই মানুষগুলো স্পর্শের মধ্যে দিয়ে আপনি সেই সময়কার ওই মানুষটাকে ধরতে চান। হ্যাঁ, এবং আমি টাইম ট্রাভেল করি বলে আমি মনে করি। আমার কাজের ভেতর দিয়ে আমি টাইম ট্রাভেল করি, আমি আমার চিন্তার ভেতর দিয়ে ওল্ড ডেজ। হ্যাঁ, কারণ আমি যখন ধরেন আমি অ্যাক্রোপোলিসে গেছি, পার্থেননের সামনে প্রথম যখন গেছি, আমি আর তৌকির, আমরা দুজন আমাদের বিয়ের পরে গেলাম, তখন ওটা সামনে দাঁড়িয়ে মনে হচ্ছে এখানে আমি অনেকবার এসেছি, এরকম অনুভূতি আমার হচ্ছে। এটা একটা অদ্ভুত ব্যাপার, শিল্পীদের বোধহয় এটা হয়। যে আমরা এই পর্যায়ে আমাদের একটা ছোট্ট বিরতি নিতে হচ্ছে, আই এম সরি, আড্ডা একটু ছেদ পড়লো। ছোট্ট বিরতিটা নিয়ে তারপরে আবার ফিরে আসবো এই প্রসঙ্গে। আসছি এখনই। ফিরে এলাম
বিরতির পরে আবার আমাদের এই আড্ডাঘর সকালবেলার রোদ্দুরে আমাদের সাথে রয়েছেন আমাদের প্রিয় মুখ, আমাদের খুব প্রিয় মানুষ, আমাদের আপনজন, পাশের ঘরের মেয়ে বিপাশা হায়াত। আমরা কথা বলছিলাম হচ্ছে দ্বিবার্ষিক এশিয়ান চারুকলা উৎসব নিয়ে, যেটা এবছর অনুষ্ঠিত হচ্ছে 2018, এবং সেখানে আপনার একটি ইনস্টলেশন রয়েছে এবং সেই ইনস্টলেশনের ভিডিও আমরা দেখেছি কিছুক্ষণ আগে, এবং সেটি নিয়ে আমার প্রশ্ন ছিল যে এই ইনস্টলেশনের মধ্যে দিয়ে আপনার কোন বোধ, কোন ফিলোসফি, কোন ভাবনাটা বলতে চেয়েছেন? আপনি কিছুটা বলতে পেরেছেন, তারপর আমরা বিরতিতে চলে গেলাম বাকিটুকু। মানে পেছনের বিষয়টা একটু বলতেই হচ্ছে আর কি, যে আমি যে স্মৃতি নিয়ে কাজ করছি এটি আসলে অনেক দিন ধরে, এবং ওই যে লিবিয়ার কথা যেটা বললাম, যে যেখানে টাইম ট্রাভেল, এবং সেটা আসলে আমাকে আসলে এক ধরনের নতুন উপলব্ধি দিয়েছে যে আমরা আসলে হয়তো টেকনোলজিক্যালি অনেক অ্যাডভান্সড, কিন্তু ইমোশনের জায়গা থেকে বা বেসিক হিউম্যান নেচারের জায়গা থেকে আমরা কিন্তু আসলে এক বিন্দুও পাল্টাইনি। পৃথিবীর প্রথম মানুষটা এবং আজকের মানুষটি, শেষ যে জন্মেছে পৃথিবীতে আজ পর্যন্ত, সে কিন্তু একই। এবং এই যে আমরা ভাবি পুরনো লোক, পুরনো চিন্তা, এই বিষয়টি আসলে আমার কাছে এর কোনো অস্তিত্ব নেই। আমি মনে করি মানুষ আসলে একই। পম্পেইতে যে ঝলসে গিয়েছিল যে মেয়েটি, সে কিন্তু একইভাবে হয়তো তার প্রেমিকের প্রতি একই ভালোবাসা ধারণ করেছে তার বুকের ভেতরে, এবং একই লাল গোলাপ হয়তো তার প্রেমিককে দিয়েছে যে আজকের যে ছেলেটি বা মেয়েটি তার প্রেমিক বা প্রেমিকাকে দিচ্ছে। এই যে বিষয়টি, তাদের আনন্দ বেদনা আমার আনন্দ বেদনার মধ্যে কোনো পার্থক্য নেই। একই কষ্টের ভেতর দিয়ে মানুষ কিন্তু যাচ্ছি আমরা প্রতিদিন, এবং এই অনুভূতিগুলোই আসলে আমাকে স্মৃতির বিষয়টি নিয়ে কাজ করতে আরও উদ্বুদ্ধ করেছে। এবং আমি আসলে কি রেখে যাচ্ছি, এই যে ধরেন অনেক হায়ারোগ্লিফিক স্ক্রিপচার্স আমরা দেখেছি, বা অনেক ওয়ালে আমরা দেখেছি যে নট অনলি চিত্র, যেখানে মানুষ কিছু লিখে যাওয়ার চেষ্টা করেছে, যে ভাষা আমরা আবিষ্কার করতে পেরেছি অনেক পরে, বা হয়তো এখনো অনেক ভাষা আবিষ্কৃত হয়নি, পারছে না মানুষ। এবং আমি মনে করি যে আমরাও আসলে অনেক কিছু রেখে যাচ্ছি, যা হয়তো ভবিষ্যতের মানুষ এসে আবার সেই ভাষা পড়ার চেষ্টা করবে। এবং সেই কারণেই আমি গতবার আমার যে কাজটি ছিল এশিয়ান বিয়েনালে, সেটি ছিল যে স্মৃতি মনোজগতে কিভাবে জমছে প্রতি মুহূর্তে, এবং সেই ভাষা, সেটি আমি আসলে একটি এনশিয়েন্ট ওয়ালের মতন করেই আসলে কলাম অনুযায়ী আমি উপস্থাপন করেছিলাম, যেখানে জমছে প্রতি মুহূর্তে স্মৃতি জমছে। এবং কালো কেন? কালো হচ্ছে যে আমার কাছে মনে হয় সাবকনশিয়াস মাইন্ডটা একটা হিডেন পার্ট, আমাদের মনোজগতের সবচেয়ে হিডেন পার্ট কিন্তু হচ্ছে আমাদের সাবকনশিয়াস মাইন্ড। সেখানে কিন্তু প্রতিনিয়ত স্মৃতি জমা হচ্ছে। আমি যখন এখানে প্রথম বসেছিলাম, প্রথম প্রশ্নটি আপনি করেছেন, সেটি কিন্তু স্মৃতি হয়ে গেছে আমাদের অজান্তে। এবং মানুষ কিন্তু বেঁচে থাকে স্মৃতির ওপরে। স্মৃতি শূন্য মানুষ কিন্তু শূন্য মানব, তার কোনো বোধ, চিন্তা, তার ভবিষ্যৎ, অতীত কিচ্ছু নেই। আপনি দেখেন একটা মানুষের যখন স্মৃতি ভ্রম হয়, হারিয়ে ফেলে, আমরা হয়তো ফিল্মে দেখি, কিন্তু মানে বাস্তবে কিন্তু এর চাইতেও ভয়ঙ্কর কিছু হতে পারে, আসলে হয়। তো এই যে স্মৃতির ব্যাপারটি, স্মৃতি কিন্তু আমাদের মূল চালিকা শক্তি একটি মানুষের। আমি আপনাকে চিনি কারণ আমার স্মৃতিতে আপনি আছেন, আপনি আমার নাম জানেন কারণ আপনার স্মৃতিতে আমার নামটি আছে। এই কাপটিকে আমরা কাপ বলে ভাবি কারণ এই কাপটি আমি আগে দেখেছি, আমার স্মৃতিতে এই কাপটির শেপ দেখলে আমি বলতে পারি একটি জিনিস কি। এবং এই যে আমার কাজ যেটি আমি এবার করেছি, এখানে আমার দুটি বিষয় খুব ইম্পর্ট্যান্টলি আমি ফিল করেছি। সেটি হচ্ছে যে যখন সব কিছু আমি কালো করে ফেললাম, কারণ সাবকনশিয়াস মাইন্ডেই স্মৃতির অবস্থান, এবং সব কিছু কালো করার পরে প্রতিটি অবজেক্ট তার যে ব্যবহার উপযোগিতা সেটি এত প্রকটভাবে সে প্রকাশ করতে শুরু করলো, কারণ সে শেপটি আসলে খুব ইম্পর্ট্যান্ট হয়ে গেল। এবং শেপ বলে দেয় সে আসলে তার প্রয়োজনীয়তা কি, হ্যাঁ সে কি। একটি চুলা, হ্যাঁ আপনি একটি চুলাকে আপনি বিভিন্ন রকম কালার করেন, সে তার আইডেন্টিটি হারাচ্ছে, কিন্তু যখন আপনি কালো করে দিলেন, একটি কালারে নিয়ে আসলেন, তখন কিন্তু সে এত প্রবলভাবে আপনাকে তার পরিচয় দিচ্ছে, উপযোগিতার পরিচয়টা একেবারে সামনে তুমি একদম স্পষ্ট হয়ে গেল। এবং এখানে আমার আরো একটি মজার বিষয় যেটি আমি মানে আবিষ্কার করেছি, সেটি হচ্ছে যে প্রতিটি বস্তুই যখন এমপ্টি,
শূন্য, পাত্রটি যখন শূন্য, সে যখন ব্যবহার হচ্ছে না, তখনই কিন্তু আসলে তার ব্যবহারের কারণ তৈরি হচ্ছে। একটি কাপে যখন চা আছে, তখন আর এর মধ্যে চা দেওয়ার কোনো প্রয়োজন কিন্তু নেই। তখন কাপের চেয়ে আমার চায়ের প্রতি আগ্রহ বেশি। এবং এটা কিন্তু কাপটা খালি, তখন সে কাপ, এবং তখনই আপনি আসলে সেটাকে ব্যবহার করতে চাইবেন। এবং ওই জন্যই আপনি দেখবেন যে যখন ওখানে সবকিছু আইসোলেটেড, আবার একই সাথে, তখনই আপনি জানেন যে আপনি এটাকে কিভাবে ব্যবহার করবেন। একটি ঘড়ি পড়ে আছে, তখনই আপনি মনে করবেন যে এই ঘড়িটি তো আমার ছিল, কিন্তু অন্য কারো হাতে যদি একই ঘড়ি দেখেন, আপনি কিন্তু সেটা ব্যবহার করার প্রয়োজন বোধ করবেন না। তো এই বিষয়গুলো, এবং এটি কিন্তু আসলে একটা চাইনিজ ফিলোসফি, যেটা তাওইজম, যেটা সেখানে কিন্তু মানে একটি কথা আছে যে একটি পাত্র তখনই আসলে ব্যবহারের উপযোগী যখন সে শূন্য। এবং এই যে বিষয়টি, এটি কিন্তু আমি মনে করি একটি মানুষের ব্যাপারেও খুব সত্য, যে আমি যখন মনে করব যে আমি আসলে সব জেনে গেছি, আমি ফুলফিলড, তখন আসলে আমার আর কোথাও যাওয়ার নেই, আসলে আমার কিছু প্রাপ্তিযোগও হবে না। প্রাপ্তিযোগ বলতে আমি বলছি যে আমার মানসিকভাবে বলেন বা আমার কর্মক্ষেত্রে বলেন, কোনোভাবেই আসলে আমি মানুষ হিসেবে আমার কোনো কিছু আমার ভেতরে আর যোগ হবে না, কারণ আমি মনে করছি যে আমি সব জেনে গেছি। কিন্তু যখন আমি মনে করব আমার ভেতরটা শূন্য, তখনই আমি আসলে বাইরে থেকে আমি নিতে পারবো। সো এই বিষয়টিও আসলে আমি এটার সাথে যুক্ত করেছি। স্টিভ জবসের সেই কথাটা আছে না, স্টে হাংরি। একদমই তাই, সেম ফিলোসফি, তাওইজমের সেম ফিলোসফি। স্টিভ জবস বলছেন স্টে হাংরি, তুমি যদি ফুল হয়ে যাও তুমি আর নিতে পারবে না। এবং বার্কলেও, মানে বার্কলের ওয়েস্টার্ন ফিলোসফিতেও আছে যে একটি শেপই আসলে বলে দেয় যে তার প্রথম উপযোগিতা, প্রয়োজনীয়তা কিন্তু শেপে। একটি জিনিস, আপনি শেপটা যদি কাপের হয়, তখনই আপনি চা খেতে পারবেন, এটার কালার যাই হোক, ডাজন্ট ম্যাটার। হ্যাঁ, একটি অ্যাপেল, আপনি ছায়া দেখলে আপনি একটি অ্যাপেলকে বলতে পারবেন যে এটা একটি আপেল বা একটি আম, আপনি বলতে পারবেন ছায়া দেখে, সেটির যে রঙই হোক, সেটির রূপরস গন্ধ অনেক পরে, কিন্তু সে আসলে কি, তার মূল পরিচয়টি কিন্তু ইভেন মানুষের শ্যাডো দেখেও কিন্তু আমরা বলে দিতে পারি যে সে কে। হ্যাঁ, সে আপনি যে কালারের শার্ট পরেন বা যে ধরনের আউটফিটই আমাদের হোক, যাই হোক না কেন। সুতরাং এইগুলো আসলে আমার কাজের আমার শেপ এবং আমার ছায়া আবার পরিচয় বহন করছে। হ্যাঁ হ্যাঁ, এটা খুব ইন্টারেস্টিং। এবং যে কোনো বস্তুর প্রথম মানে ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে এর শেপ। That's how I am recognized. হ্যাঁ, আপনি একটি মোবাইলের শ্যাডো দেখলে আপনি বুঝবেন যে এটা একটা মোবাইল। এবং সেই কারণেই আমার নিচে যে শ্যাডো আমি ফেলেছি, সেটা অবশ্য অন্য একটি কারণে। আমি আসলে আমি যখন গল্পের বই পড়ি বা আমি যে কোনো বই পড়ি, সেখান থেকে আমি খুব স্বার্থপর মানুষ। আমি আজকেও আপনার কাছ থেকে অনেক কিছু আপনার বোধ নিয়ে যাওয়ার চেষ্টা করব। হ্যাঁ, যার সাথে আমি কথা বলি বা যেটা পড়ি, বা সেখান থেকে আমি চেষ্টা করি যে তার ফিলোসফি আমি কতটুকু নিতে পারছি, বা আমার সাথে সেটা মানে ক্লিক করছে কিনা, মানে কোথাও আমাদের মিলে যাচ্ছে কিনা। তো সেইখান থেকে হারুকি মুরাকামির কিছু গল্প আমি পড়েছিলাম, এবং সেখানে একটি গল্প ছিল টনি টাকিটানি। তো এই কথাটি আমি মানে আমার কনসেপ্ট নোটেও আমি বলেছিলাম, এবং আমি বলি যে ওখানে একটি লাইন ছিল যে ইচ মেমোরি নাও বিকেম আ শ্যাডো অফ এ শ্যাডো অফ এ শ্যাডো। যে মেমোরি কিন্তু আমি মনে করি যে বাস্তবের যে ছায়া, সেটি হচ্ছে মেমোরি, স্মৃতি। বাস্তবের ছায়াই স্মৃতি, আর স্মৃতির ছায়া হচ্ছে স্মৃতি যখন আপনি রোমন্থন করছেন, তখন আপনার যে অনুভূতি হয়, সেটি হচ্ছে স্মৃতির ছায়া। এবং সেই ছায়াটাই আমি আসলে নিচে ফেলার চেষ্টা করেছি, যে এই স্মৃতিময় যে অবজেক্টগুলো, এখানে কিন্তু আপনি যদি খেয়াল করে দেখেন, এখানে কিন্তু আমি শোপিস টাইপের কিছু রাখিনি, না, ব্যবহার্য, নিত্য ব্যবহার্য, এবং যে কোনো মানুষ সেটার সাথে রিলেট করতে পারে। এবং যেগুলো আমি আজকে খুঁজে পাইনি, সেগুলো কিন্তু আমি খুঁজে খুঁজে দোকান থেকে কিনেছি, যা আমি পাইনি। যেমন হারিকেন এখন আমরা পাওয়া যায়, হ্যাঁ, আমরা ব্যবহারই করি না, সেটি আমি কিনে নিয়ে এসেছি ওখান থেকে। তো এরকম কিছু কিছু জিনিস, কিন্তু আবার একই সাথে আমি এটার সাথে কিছু শিল্প রস আমি মানে যোগ করার চেষ্টা করেছি। যেমন গোলাপ ফুল রেখেছি আমি কিছু, সেটিকেও আমি কালো করে ফেলেছি, কারণ গোলাপ, এমন কোনো মানুষ নেই যে গোলাপ চেনে না, এবং কখনো না কখনো তার জীবনে গোলাপ ফুলের প্রয়োজনীয়তা আসেনি। হ্যাঁ, সো এইটিও আমি রেখেছি। এবং আরেকটি জিনিস আমি খুব কনসিয়াসলি করেছি, যে কোনো রকমের এমন ধরনের কোনো বস্তু আমি রাখিনি যা মানুষকে আসলে
ডিটাচড করবে বা রিপালসড করবে, যেমন ধরুন ছুরি, বটি, দা, আমি এগুলো রাখিনি। কারণ আমার মনে হচ্ছে যে শিল্পকর্ম আমার মনে হয় যে একটা সুন্দর অনুভূতি দিক, এবং আসলেই যদি সত্যি মানে আপনি যদি কোনোভাবে আপনার মেমোরির সাথে সম্পৃক্ত হয়ে থাকেন, তাহলেই আমি বলবো যে আমার কাজটিতে আমি কিছুটা হলেও আমি আনন্দিত যে দর্শক যদি রিলেট করতে পারে। সেটাই বললাম যে আবার প্রথম কথাই বলেছি, গিয়ে আমি নস্টালজিয়ায় ভুগেছি, সেটা আমার কাছে অনেক বেশি মনে সেটাই আমার হচ্ছে। উদ্দেশ্য ছিল আসলে। হ্যাঁ, নস্টালজিয়া যাওয়া। এবং আরেকটা কথা যেটা আপনি বলছিলেন, আপনি অনেকগুলো ফিলোসফির কথা বললেন, তাহলে আপনি অনেক বেশি ফিলোসফি নিয়ে পড়াশোনা করছেন বা দর্শন শাস্ত্রের চর্চার মধ্যে এখন অনেক বেশি হ্যাঁ, ডুবে যাচ্ছেন? আমি চেষ্টা করছি, ইভেন আমি মানে অনলাইন ক্লাসও আমি করার চেষ্টা করছি দর্শন শাস্ত্রের হ্যাঁ, উপরে। তাই আমি অনলাইন ক্লাসও আমি চেষ্টা করছি কেন? করার। মানে আপনি তো অলরেডি রিকগনাইজ, জানেন, সব বোঝেন, আবারও কেন? আসলে আমি কিছুই জানি না এবং কিছুই বুঝি না আমার মনে হয়, এবং আমি মনে হয় যে আমি আরো মানে আসলে কতদিন বাঁচবো আমি জানি না, কিন্তু আমার মনে হয় যে আমার জীবনটাকে আমি অর্থপূর্ণ করতে চাই আমার শিশুদের জন্য। শিল্পীর জন্য দর্শন কতটা প্রয়োজন? এটা তো আমার মনে হয় যে মূল জায়গা শিল্পকলা চর্চার জন্য দর্শন শাস্ত্র পড়া অসম্ভব প্রয়োজনীয়, এবং এটা আসলে আমি বলবো যে এটাকে ইয়ে করা উচিত, মানে এটাকে ম্যান্ডেটরি করা উচিত দর্শন শাস্ত্র। এবং আমার মনে হয় পৃথিবীর উন্নত দেশগুলো নিশ্চয়ই সেরকমই আছে। আমরা খুব অল্প কিছু পড়ি। হ্যাঁ, এনশিয়েন্ট সিভিলাইজেশন যখন আমি পড়েছি যে আচ্ছা ইজিপশিয়ান সিভিলাইজেশন এনশিয়েন্ট যেটা পার্ট, সেই সময় তাদের ফিলোসফি কী ছিল, বা রোমান এনশিয়েন্ট রোমানদের ফিলোসফি কী ছিল, আদর্শবাদ ছিল বা মানবতাবাদ ছিল, যে মানুষের জন্য তারা সব কিছু করেছে। তাদের অ্যাকুয়াডাক্ট থেকে শুরু করে ব্রিজ বলেন, ইভেন তারা কিন্তু এই যে মাল্টি স্টোরিড বিল্ডিং, এগুলো কিন্তু রোমানদের করা। এবং তাদের ওখানে আপনি দেখেন যে তারা মানে মানুষের জন্য সবকিছু করে গেছে। রোমান বাথের কথা যদি চিন্তা করেন, হ্যাঁ, সবকিছু কিন্তু মানুষের জন্য করা। কিন্তু ইজিপশিয়ানরা কি করেছে, তারা কিন্তু আফটার লাইফ নিয়ে চিন্তা করেছে। হ্যাঁ, তারা তাদের ফিলোসফি টোটালি ডিফারেন্ট ছিল। আবার আপনি গ্রিকদের কথা যদি বলেন, তারা আদর্শবাদ নিয়ে চিন্তা করেছে যে সবকিছু মানে একটা ইউটোপিয়ান ওয়ার্ল্ড গড়ে তোলার ক্ষেত্রে তারা কাজ করেছে। থ্যাংক ইউ সো মাচ। মানে আমাদের আসলে এই আলোচনাটার জন্য আরো 1 ঘন্টা দরকার ছিল, বাট আমাদের সময় সীমিত, এবং কিভাবে জানি গল্পে গল্পে আমরা প্রায় 40 মিনিটের বেশি সময় পার করে দিলাম, কিন্তু আমার মনে হচ্ছে যে মাত্রই আপনার সাথে আলাপ শুরু করলাম। থ্যাংক ইউ সো মাচ। আমি খুব কৃতজ্ঞ যে আমাকে আমার এই কাজটির জন্য আমাকে এখানে আমন্ত্রণ জানানো হয়েছে, এবং আমি খুব আনন্দ পেলাম আপনার সাথে কথা বলে। অবশ্যই আমারও খুব ভালো লাগলো যে মানে শিল্পীর জন্য দর্শন যে খুব গুরুত্বপূর্ণ, এবং দর্শন চর্চাটা করে যাওয়া, এবং যিনি যত বেশি দর্শন চর্চা করবেন তিনি শিল্পী হিসেবে তত পরিপূর্ণ হয়ে উঠবেন, এটা জানলাম আপনার কাছ থেকে। কিন্তু এখানে একটা কথা আমি মানে মাঝখানে জাস্ট একটু বলছি যে আমি মাঝখানে আসলে চেয়েছিলাম যে দর্শনের কোনো একটা কোর্সে ভর্তি হতে, কোনো এখানে প্রাইভেট ইউনিভার্সিটিগুলোতে আমি কিছু খোঁজ নিলাম, কোথাও দর্শনের ক্লাস নেই এবং বেশিরভাগ ক্ষেত্রে। এবং সেটির কারণ আমি যখন জিজ্ঞেস করলাম, বললো যে বাংলাদেশের ছাত্রছাত্রীরা দর্শনের ব্যাপারে ইন্টারেস্টেড না, সুতরাং এই দর্শন বিভাগ খুব কম। এটি কিন্তু আমাদের জন্য আসলে একটি ভয়াবহ ঘটনা। অবশ্যই, কারণ দর্শন ছাড়া শুধু শিল্পীদের জন্য না, প্রতিটি মানুষের জীবনে আসলে দর্শন। এক্স্যাক্টলি। অনুষ্ঠান শেষ করব আমরা, তবে অনুষ্ঠান শেষ করার আগে আমি যতটুকু বুঝলাম যে একটা হচ্ছে দর্শনের প্রতি আপনার যে গভীর আকর্ষণ এখন যাচ্ছে, সেটা শিল্পীর পরিপূর্ণতার জন্য অপরিহার্য। আরেকটা জিনিস বললেন টাইম ট্রাভেলার। আমরা আসলে স্মৃতি, আমরা আজকের এই আমি শুধু আমার যতটুকু অভিজ্ঞতা তা না, আমার পূর্ব প্রজন্মের যে অভিজ্ঞতা, তার যে স্মৃতি, সেটার মধ্যে দিয়েও কিন্তু আমার বেড়ে ওঠা। আমি কেবল আমি না, আমার জন্মান্তরের স্মৃতিগুলোও আমার ভেতরে আছে, এবং আমার পরবর্তী যারা, তারাও এটা ক্যারি করবে, এই লেগেসি। আমি একেবারে রিলিজিয়াসলি বললাম না, এটা আমার একেবারে ক্রিয়েটিভ মাইন্ডের একটা পয়েন্ট অফ ভিউ থেকে আসলে। হ্যাঁ, তো দেখাবে আপনাদের সাথে নিয়মিত আমাদের এই আড্ডা আসো সকালবেলার রোদ্দুরে। ভালো থাকবেন।